আমাদের আজকের গল্প সকালের বউ। কলমে খোকু ভট্টাচার্য। মুখার্জি বাড়ির ছোট ছেলে রাজা প্রতিদিন সকাল 5:30টায় ছাদে উঠে প্রাত্যহিক ব্যায়াম করে। হেমন্তের সকালে হিমেল হাওয়ায় ব্যায়াম করে আগের রাতের ভেজানো ছোলা চিবোতে চিবোতে প্রকৃতি থেকে দূষণমুক্ত অক্সিজেন নিয়ে মনকে সতেজ করে নেয়। 30 বছরের রাজা গত 15 বছর ধরেই একই নিয়মেই চলে, শুধু বর্ষাকালে একটু অসুবিধে হয়ে যায়। দিন 15 হলো রাজাদের পাশের বাড়ি দোতলায় এক ভাড়াটে দম্পতি এসেছে। স্বামী স্ত্রীর মধ্যে বয়সের ভালোই তফাৎ। বউটি মনে হয় রাজারই বয়সী। রাজা দেখে বউটিও সকালে আদুর গায়ে একটা শাড়ি পরে ছাদে ভেজা কাপড় জমা মেলতে আসে। বারবার রাজার চোখ চলে যায়, ব্যায়ামে ব্যাঘাত ঘটে। আশ্চর্য, ব্লাউজ পরে উঠতে ক্ষতি কি? বউটি কিন্তু রাজার দিকে একবারও তাকায় না, নিজের কাজ করে নেমে যায়। সেদিন বউটিদের বাড়ির ছাদের আলসেতে দুটো শালিক একবার ঝগড়া করছে, আরেকবার ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুমু খাচ্ছে। বেশ লাগছে রাজার, এক দৃষ্টিতে তাকিয়ে আছে শালিকগুলোর দিকে। বউটি যে কখন উঠেছে খেয়াল করেনি। নিজের কাজ সেরে ছাদ থেকে জিজ্ঞেস করে, অমনভাবে তাকিয়ে থাকতে আপনার লজ্জা করছে না? রোজই খেয়াল করি, কিন্তু কিছু বলি না। রাজার মাথা বেজায় গরম হয়ে যায়। আপনাকে দেখব কেন? আমি শালিক দুটোর ভালোবাসা দেখছিলাম, আর আপনিও তো ভদ্রভাবে ছাদে উঠতে পারেন। ও, ব্লাউজ পরিনি কেন? এই দেখুন। পিঠের ওপরে ঢাকা দেওয়া শাড়িটা সরিয়ে দেয়। সারা পিঠে সিগারেটের ছ্যাঁকা আর বেল্ট দিয়ে মারার কালশিটে দাগ। 20 বছর বয়সে বিয়ে হয়েছে, এখন আমার বয়স 30। বিয়ের 10 বছর হয়ে গেল, বাচ্চা দিতে পারিনি, তাই স্বামীর উপহার। কতবার বলেছি ডাক্তারের কাছে যেতে, যাবে না। আমারই নাকি সমস্যা। আচ্ছা বলুন তো, ছেলেদের কি কোনো সমস্যা হয় না? এতগুলো কথা একসঙ্গে বলে বউটি হাঁপাতে থাকে। তাড়াতাড়ি গা ঢেকে বউটি নিচে নেমে যায়। সব কথা শুনে রাজা কিরকম যেন বিহ্বল হয়ে পড়ে। মানুষ এত নিষ্ঠুর হতে পারে? প্রতিদিনই সকালেই রাজার বউটির সাথে কথা হয়। এখন অনেক সহজ হয়ে গেছে দুজনের মধ্যে এক না বলা ভালোবাসা বাসা বেঁধেছে। একদিন রাজা বউটিকে প্রস্তাব দেয় যে সে তাকে নিয়ে গাইনি ডাক্তারের কাছে যাবে। বউটির স্বামী অফিসে বেরিয়ে গেলে চৌমাথায় দুজনে মিট করবে। রাজা সেদিন অফিস ছুটি নেবে। ডাক্তার কতগুলো টেস্ট করে নিয়ে আবার যেতে বললেন। রাজার ঘর দোতলায়। প্রতিদিন রাতে বউটির স্বামীর উপহারের আওয়াজ কানে আসে। বুকটা ফেটে যায় রাজার। বউটি গোপনে টেস্টগুলো করে সকালবেলা ছাদে উঠে রিপোর্টগুলো দেয়। রাজা আশ্বাস দিয়ে বলে সে অফিসের পর ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসবে, আর পরের দিন সকালে ছাদে উঠেই ডাক্তারের রিপোর্ট দেবে। রাতের বেলাটা যেন কাটতেই চায় না বউটির। আর রাজা রিপোর্টটা হাতে নিয়ে বলে, তোমার কোনো প্রবলেম নেই। পরের দিন সকালে রিপোর্ট হাতে পেয়ে বউটির চোখ দিয়ে অবিরাম জল পড়তে থাকে। কোনো মতে কান্না সামলে বলে, আমায় একটা ছোট্ট রাজা দেবে, আমি তাহলে অত্যাচারের হাত থেকে বাঁচব। রাজা নীরবেও সম্মতি জানায়। 3 মাস পর বউটি রাজাকে জানায় যে সে অন্তঃসত্ত্বা, তার জঠরে একটা ছোট্ট রাজা আসবে, রানীও হতে পারে। কিন্তু আর 15 দিন পর তাদের চলে যেতে হবে। তার স্বামীর বদলি হয়েছে রায়পুরে। রাজা, তুমি সারা জীবন আমার সাথেই থাকবে। তুমি কিন্তু বিয়ে করবে, না হলে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। 15 দিন পর সকলের বউ আর তার স্বামী রায়পুরে চলে গেল। আজও 50-এর রাজা সকালে প্রতিদিন ছাদে উঠে ব্যায়াম করে। পাশের বাড়ির ছাদের আলসেতে শালিক পাখির ভালোবাসা দেখে, আর আদর গায়ের সকলের বউটিকে কল্পনায় ভাসতে দেখে। অবিবাহিত রাজা ভাবে, কি জানি কি হলো, রাজা আর না রানী। ভালোবাসা পূর্ণতা হয়, আবার ত্যাগের মাধ্যমেও হয়। রায়পুরে যাওয়ার সময় রাজা ছাদ থেকেই ফোন নাম্বার এবং বাড়ির ঠিকানা একটা কাগজে লিখে দিয়েছিল। 3 মাস অন্তঃসত্ত্বা নিয়ে গিয়েছিল, কিন্তু আরও 3 মাস পেরিয়ে গেল, সকালের বউয়ের কোনো খবর নেই। রাজার হাত কামড়াতে ইচ্ছে করে,
কেন সে সকালের বউয়ের ফোন নাম্বারটা নিল না? রাজার অভিমান হয়, একবারও কি তাকে ফোন করতে পারতো না? মাঝে মাঝে মনটা বিদ্রোহ করে ওঠে। শুধুমাত্র স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্যই কি রাজার সঙ্গ চেয়েছিল? ভালোবাসা বলে কি কিছুই ছিল না? মনে মনে ভাবে, আর ভাববে না। কিন্তু ওই যে মন বড় বিষম বস্তু, যে জিনিসকে স্থান দেবে না ভাবে, সেটাই মনের মেঝেতে শিকড় গেড়ে বসে। 50 বছরের রাজা আজও জানতে পারল না তার সকালের বউয়ের রাজা হলো না রানী হলো। রায়পুরে পৌঁছে সকালের বউ প্রথম কদিন কোয়ার্টার গোছাতেই ব্যস্ত হয়ে পড়ল। সকালের বউয়ের স্বামী এখন খুব আদর যত্ন করে, কিন্তু পিঠের ক্ষতগুলো ফিকে হলেও স্বামীর উপহার হিসেবে থেকেই যায়। সকালের বউয়ের মনে পড়ে থাকে রাজার কাছেই, শুধু ফোন করে না। জানে যে রাজা বলে দিয়েছিল ফোন করার জন্য, কিন্তু ফোনে রাজার গলা পেলেই সে নিজেকে ঠিক রাখতে পারবে না। সেই মন খারাপের রেশ সকালের বউ তার গর্ভস্থ সন্তানের ওপর কিছুতেই পড়তে দেবে না। রাজার দেওয়া উপহার তার জীবনের একমাত্র সম্পদ। শুধু স্বামীকে ছেড়ে যেতে পারে না, কারণ তার তিনকুলে কেউ নেই। 3 মাস গর্ভস্থ অবস্থায় রায়পুরে এসেছিল। দেখতে দেখতে গর্ভকালের সময় হয়ে এলো। আল্ট্রাসাউন্ড করে ডাক্তার আগেই জানিয়েছিলেন পেটে যমজ সন্তান আছে। যথাসময় সকালের বউয়ের যমজ সন্তান হলো, এক মেয়ে এক ছেলে। মেয়ে ছেলের থেকে ঠিক 15 মিনিটের বড়। আহ্লাদিত সকালের বউ আবেগে আনন্দে ভেসে গেল, কিন্তু বউয়ের স্বামীর মনে এক খটকা গেড়ে বসল। ছেলে তো কেটে তোমার মুখ পেয়েছে, কিন্তু মেয়ের মুখের সঙ্গে আমার তো কোনো মিলই নেই। দুজনের একজনও আমার মুখ পায়নি। সকালের বউ কোনো উত্তর না দিয়ে মনে মনে ভাবল, পিতৃমুখী কন্যা সুখী আর মাতৃমুখী পুত্র সুখী। একবার ভাবলেও রাজাকে ফোন করে জানায়, রাজা তুমি রাজা রানী দুটোই পেয়েছ। কিন্তু পরক্ষণে সিদ্ধান্ত নেয় যে না, ফোন করবে না, কারণ ফোন পেলেই রাজা ওদের দেখার জন্য ব্যস্ত হয়ে পড়বে, না পারবে আসতে, শুধু মনকষ্টেই ভুগবে। সিজারের 7 দিন পর বাড়ি ফিরল সকালের বউ রাজার দেওয়া উপহার নিয়ে। একদিকে যেমন মনে আনন্দ, তেমনি অপরদিকে রাজার প্রতি এক অব্যক্ত কষ্ট। নিজের ছেলে মেয়ে, অথচ নিজেই তাদের দেখতে পারছে না, আশীর্বাদ করতে পারছে না। মনে মনে বলে, রাজা একদিন তোমার ছেলে মেয়েকে তাদের পিতৃ পরিচয় অবশ্যই জানাবো। তুমি শুধু সেদিনের জন্য অপেক্ষা করো। তোমার সকালের বউয়ের অন্তরে শুধু তোমারই স্থান। স্বামীর নামে শাঁখা সিঁদুর পড়তেও আমার বিবেক প্রতিবাদ করে। কতবার বলেছিলাম, হয় ডাক্তার দেখাও, আর না হলে একটা বাচ্চা অ্যাডপ্ট করো। না, শুধু দিনের পর দিন সিগারেটের ছ্যাঁকা আর বেল্ট দিয়ে মার। জানো রাজা, এক এক সময় মনে হতো নিজেকে শেষ করে ফেলি। 2-3 বার চেষ্টাও করেছি, কিন্তু তোমার সাথে আমার যোগসূত্রের বোধ হয় আমাকে মরতে দেয়নি। খুব দেখতে ইচ্ছে করে তোমাকে। জানো তো, ছেলে মেয়ের মুখ দেখে আমার স্বামীর মনে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। মেয়েকে একদম তোমার মতো দেখতে, আর ছেলে পেয়েছে আমার মুখ। সকালের বউ মনে মনে রাজার সঙ্গে কথা বলে প্রতিদিন। আমি তোমাকে প্রতিদিন আমাদের দুজনের বাচ্চাদের বেড়ে ওঠা মনের জানলা দিয়ে তোমার কাছে পাঠিয়ে দেব। সকালের বউয়ের মনে এক সন্দেহের কাঁটা বিঁধে আছে। আশ্চর্য, 2টো বাচ্চার একটাও আমার মতো মুখ পেল না। ছেলে তো না হয় মায়ের মুখ পেয়েছে, কিন্তু মেয়ে কার মুখ পেল? তবে মুখের আদলটা বড় চেনা চেনা লাগে। দৃষ্টিতে আসে, আবার নিমেষের মধ্যে মিলিয়ে যায়। ছেলে মেয়ে দুটো একটাও আমার মুখের আদল পেল না। মুখের আদল পেল না তো কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? তুমি আজকাল বড্ড মুখে মুখে কথা বলো। আগে তো এরকম ছিলে না। না, ছিলাম না তো। কথা বলার সুযোগ পেতাম কোথায়? সারা শরীরে তো শুধু ব্যথার প্রলেপ ছিল। ভাবতে আমার খুব অবাক লাগে, এত মার খেয়েও আমি মরিনি কেন? 3 কুলে কেউ ছিল না বলে যা ইচ্ছে তাই করেছো আমার ওপরে। থানায় গিয়ে বধূ অত্যাচারের বিরুদ্ধে ডায়েরি করতে পারতে। ভেবেছিলাম করব, কিন্তু বিবেকে বাঁধল। মার খাওয়ার বদলে 2টো খেতে পড়তে তো পারছি। তবে হ্যাঁ, আমার যদি মা বাবা থাকতেন তাহলে কখনোই আমি তোমার সাথে সংসার করতাম না। এখন চুপ করো, অনেক রাত হয়েছে।
নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। বাচ্চা হয়ে যাওয়ার পর সকালের বউ ছেলে মেয়ে নিয়ে অন্য ঘরেই শোয়। দিনের বেলাতেও বাচ্চাগুলো কেঁদে উঠলে মানুষটা এমন বিরক্ত হয়, তাই এই ব্যবস্থা করেই নিয়েছে। দেখতে দেখতে 21 দিন হয়ে গেল। পাশের কোয়ার্টারের এক বৌদি এসে ষষ্ঠী পুজো করে আতর তুলে দিল। খুব ভালোবাসে সকলের বউকে। আচ্ছা, প্রায় 6 মাস ধরে আছি আমরা পাশাপাশি। তোমার নামটা কিন্তু জানতে পারলাম না। কি নাম গো তোমার বউ? আমার নাম সকালের বউ। এই আবার কেমন নাম? আমি তো এমন নাম, অদ্ভুত নাম কোনোদিনও শুনিনি। একটা ভালো নাম তো আছে। তোমার বর তোমায় কি বলে ডাকে? দিদি, ভালো নাম আমার একটা ছিল হয়তো, কিন্তু আমি ভুলে গেছি। আর বরের কথা বলছো, সে তো মা ছাড়া কিছুই ডাকে না। ও মা, সে কি? এমন ফুটফুটে দুটো যমজ সন্তানের মা তুমি, আর বর এখনো তোমাকে? মুখে আনতেও লজ্জা করছে। তুমি লজ্জা পাচ্ছ কেন বৌদি? জন্মের সময় মা মারা গেছেন, আর আমার যখন 6 মাস বয়স তখন বাবা চলে গেলেন। পাড়ার লোকেরা চেষ্টা চরিত্র করে একটা অনাথ আশ্রমে দিয়েছিল। আশ্রমের বড় মা আমাকে খুব ভালোবাসতেন। বড় মার কাছে শুনেছি খুব সুন্দর ছিলাম বলে অনেকেই আমাকে দত্তক নিতে চেয়েছিলেন, কিন্তু কোনো এক মায়ার টানে উনি আমাকে কাছছাড়া করেননি। আস্তে আস্তে আমি অনাথ আশ্রমেই বড় হতে লাগলাম। বড় মা আমাকে হাতে ধরে লেখাপড়া কিছুটা শিখিয়েছিলেন। স্কুলেও ভর্তি করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি, কারণ আশ্রমে আমার মতো আরও অনেক শিশু ছিল। ভর্তি করতে হলে আমার বয়সী যারা, তাদেরকেও ভর্তি করতে হয়, তাই উনি পারেননি। শিশু আসে শিশু যায়, কিন্তু আমি বড় মার ছায়ার তলায় রয়ে গেলাম। কি যে শীতল ছায়া ছিল। আমার যখন 20 বছর বয়স, তখন আমার বর তার এক বন্ধু আর তার স্ত্রীকে নিয়ে আমাদের আশ্রমে এসেছিল। বন্ধুটি বাচ্চা দত্তক নেবে। বড় মা আমাকে বললেন 2 মাসের একটা শিশু কন্যা ছিল, তাকে নিয়ে আসতে। আমি বড় মার কথা মতো বাচ্চাটিকে নিয়ে এলাম। বন্ধু আর স্ত্রীর এক দেখাতেই বাচ্চা পছন্দ হয়ে গেল। আর তাছাড়া অনাথ আশ্রমের নিয়ম আছে, যে শিশুকে আশ্রম দেবে তাকেই নিতে হবে, অথবা খালি হাতে ফিরতে হবে। যাই হোক, অনেক আইনি নিয়মকানুন মেনে ওনারা মেয়েটিকে কোলে নিল। সেই মায়ের চোখে তখন শুধুই আনন্দশ্রু, আর আমারও 2 চোখ দিয়ে জল গড়াতে লাগলো। তুমি কেন কাঁদছিলে? আশ্রমে এসে থেকেই বাচ্চাটির দেখাশোনা আমি করতাম। কীরকম যেন একটা মায়ের বাঁধনে বাঁধা পড়ে যাচ্ছিলাম। বাচ্চাটা পিতৃমাতৃ পরিচয় পেল, এটা আমাকে কী যে আনন্দ দিয়েছিল দিদি, কি বলবো। এরপর মাস 2 কেটে গেছে। বড় মা একদিন আমার ওনার অফিস ঘরে ডেকে পাঠালেন। আমি গিয়ে দেখি বড় মার টেবিলের সামনে 2টো চেয়ারে ওই শিশুটির বাবা আর ওনার বন্ধু বসে আছেন। ওনাদের দেখেই তো আমার বুকের মধ্যে ধড়াস করে উঠল। বাচ্চাটি ভালো আছে তো? তারপর বাচ্চাটির কি কিছু হয়েছিল? না দিদি, বাচ্চাটির কিছু হয়নি, সে খুব ভালোই আছে, সঙ্গে তার বাবা মাও। কিন্তু বড় মা যে প্রস্তাব আমাকে দিলেন, আমি যার পরও নাই অবাক হয়ে গেলাম। কি প্রস্তাব? বর্তমানে আমার যে স্বামী, তার আমাকে খুব পছন্দ হয়েছে, আমাকে বিয়ে করতে চায়, যদি আমার আপত্তি না থাকে। তোমার স্বামীর নাম কি? দিদি, এখন আর আমার ওনার নাম মুখে আনতে ইচ্ছে করে না। যাই হোক, তখন আমার অল্প বয়স, আর সংসার করার ইচ্ছে তো সবারই থাকে। তার উপর উনি দেখতে শুনতেও ভালো ছিলেন। সরকারি চাকরি, রেলের অ্যাসিস্ট্যান্ট, স্টেশন মাস্টার। বড় মা আমাকে ওর সঙ্গে কথা বলতে বললেন। আমরা দুজনে আশ্রমের বাগানে গিয়ে প্রায় 1 ঘন্টা কথা বললাম। ভদ্র মার্জিত কথাবার্তা, আমার খুব ভালো লেগে গেল। তোমাদের আশ্রমটা কোথায় ছিল? বর্ধমানে, সীতাহাটি শিশু পরিবেশ শিক্ষা ও সমিতি। আমার থেকে আমার স্বামী 10 বছরের বড় ছিলেন। বড় মা আমাকে সময় দিয়েছিলেন ভাবার জন্য, কিন্তু আমি এতটাই মোহিত হয়ে গেছিলাম যে বয়সটা আমার কাছে কোনো ব্যাপার ছিল না। বড় মাকে আমি ভীষণ শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। জানতাম বড় মা আর আশ্রমের বাচ্চাগুলোই আমার পৃথিবী। এদের ছেড়ে কোনোদিন আমি কোথাও যাব না। কিন্তু ওই যে লোভ, যা প্রতিটা মেয়ের থাকে, সংসার করার লোভ, সেটা আমি ছাড়তে পারলাম না।
তখন ওনার ব্যান্ডেলে পোস্টিং ছিল। ব্যান্ডেল থেকে বর্ধমান তো মাত্র 1.5 ঘন্টার রাস্তা। মাঝে মাঝে আসতেও পারবো আশ্রমে। 1 মাসের মধ্যেই বিয়ের দিন ঠিক হয়ে গেল। বড় মা এবং আশ্রমের অন্যান্য সদস্যরা তাদের যথাসাধ্য ক্ষমতা দিয়ে আমার বিয়ে দিলেন। বিয়ের পরের দিন যখন চলে যাব তখন বড় মা আমায় জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, যখনই মনে করবে চলে আসিস মা, আমি সত্যি ভাবিনি যে তোকে আমি একটা সংসার উপহার দিতে পারবো। জানো, আমিও খুব কেঁদেছিলাম। বড় মা তারপরে ছোট্ট ছোট্ট শিশুগুলোকেই ছেড়ে যেতে। ব্যান্ডেলের কোয়ার্টারে পৌঁছে দেখি কি সুন্দর কোয়ার্টার। ওনার বন্ধুর বউ আগে থেকেই সব গুছিয়ে রেখেছিলেন। আশ্রম ছেড়ে আসার দুঃখটা খানিকটা কমল। কাল রাত্রি বলে উনি ওনার বন্ধুর কোয়ার্টারে গিয়ে শুলেন, আর ওনার বউ আমার সঙ্গে আমাদের কোয়ার্টারেই শুলেন। অনেকদিন পর মেয়েটাকে কোলে নিলাম, বুকের মাঝে জড়িয়ে ধরলাম। মেয়েটির যাবতীয় সব কিছু আমিই করতাম। কি ফুটফুটে হয়েছে, 4 মাস হয়ে গেছে। আমি বৌদিকে জিজ্ঞেস করলাম, কি নাম দিয়েছো বৌদি? প্রাপ্তি। বাহ, ভারী সুন্দর নাম। সত্যি ও তো তোমার ঈশ্বরের দেওয়া সেরা প্রাপ্তি। বাচ্চাটাও আমার বুকের অমনিতে নিতে কেমন ঘুমিয়ে পড়ল। দেখো বৌদি, প্রাপ্তি কেমন ঘুমিয়ে পড়েছে। ও তোমার গায়ের চেনা গন্ধে ঘুমিয়ে পড়েছে। না হলে ওকে ঘুম পাড়াতে গেলে তো আমার নাজেহাল অবস্থা হয়ে যায়। ভালোই হলো এবারে তুমি এসে গেলে, আমার ওকে ঘুম পাড়ানোর কাজটা কমে যাবে। ওনার বন্ধু রেলেই ছিলেন, টিকিট কালেক্টরের পোস্ট ছিল। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা বৌদি, দাদার কি নাইট শিফট? ডে নাইট দুটোই থাকে। যেদিন নাইট থাকে সেদিন আমার কাজের মাসি রাতে থেকে যায়। মাঝে মাঝে আমার মাও শ্রীরামপুর থেকে আসেন। মা যখন আসেন তখন দিন 15-20 থেকে যান। বাহ, খুব ভালো। মাসিমা এলে ওনার সঙ্গেও আলাপ হয়ে যাবে। এবারে ঘুমিয়ে পড়ো বোন, আগামীকাল রাতে কিন্তু আর ঘুমোতে পারবে না। সকলের বউয়ের মুখ লজ্জায় লাল হয়ে যায়। আজ সকালের বউয়ের ফুলশয্যা। সন্ধেবেলায় ছোট করে একটা রিসেপশন পার্টিও হয়েছে। সকালের বউয়ের স্বামীরও কোনো আত্মীয় স্বজন বেশি নেই। আছেন শুধু এক দূর সম্পর্কের পিসিমা। ওনাকে বৌভাতের দিন সকালেই আনা হয়েছিল। ফুলশয্যার রাতে পাশের কোয়ার্টারের বৌদি মনের মতো করে সাজিয়ে দিয়েছিল তাকে। মুগ্ধ স্বামীর আদরের ঢেউয়ে সকালের বউ হাবুডুবু খেতে লাগলো। জীবনে যে এত সুখ আছে ভাবতেই পারেনি সে। মুগ্ধ স্বামী বউয়ের কানে কানে বলে, আমি কিন্তু খুব তাড়াতাড়ি বাবা ডাক শুনতে চাই। বউ আরও লজ্জায় স্বামীর বুকে মুখ লুকিয়ে বলে, হু, আমিও বাচ্চা খুব ভালোবাসি। ফুলশয্যার 2 দিন পরে পিসিমা চলে যেতে চেয়েছিলেন, কিন্তু বউ কিছুতেই যেতে দিল না। মনে হলো যেন পিসিমার জায়গায় তার বড় মা থাকছে। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। প্রায় 3 মাস হয়ে গেল পিসিমাও আর যাওয়ার নামগন্ধ করেন না। নিজের ভাইপোর সংসার থেকে দুঃসম্পর্কের ভাইপোর সংসারে এত আদর যত্ন কি সহজে দূরে ঠেলে দেওয়া যায়? আস্তে আস্তে বাল্যবিধবা পিসিমার বুকের মাঝে এক অতৃপ্তি জন্মাতে থাকে দুজনের আদর সোহাগে। ঘুম থেকে একটু দেরি করে উঠলেই পিসিমার মুখ ভার। আমার কি আর সেই বয়স আছে সকালে উঠে রান্না চাপানোর? স্বামী বেরোবে সে খেয়াল যদি থাকে বউয়ের। সকালের বউয়ের খুব কষ্ট হয়। ভেবেছিল একটা মুক্ত জীবন পাবে, কিন্তু পিসিমার অহেতুক বাক্যবাণে খুব ব্যথা পায় মনে। তবুও ভাবে বয়স্ক একজন মানুষ আছেন বাড়িতে, অনেকটা ছায়ার মতো। মুখ কাচুমাচু করে বলে, পিসিমা কাল থেকে আর হবে না। সকালের বউ আপ্রাণ চেষ্টা করে সব কাজ নিখুঁত করার জন্য, কিন্তু পিসিমা কিছু না কিছু খুঁত বের করবেনই। প্রাপ্তির 7 মাস হলো। অন্নপ্রাশন দেবে প্রাপ্তির বাবা মা, সব কোয়ার্টারের লোকজন আর ওদের আত্মীয় স্বজন নিমন্ত্রিত। সকালের বউ আর ওর স্বামী ওদের কোয়ার্টারে সকাল থেকেই ব্যস্ত। এখন তো প্রাপ্তি ওর মায়ের থেকেও সকালের বউয়ের ন্যাওটা হয়েছে বেশি। খালি ওর সকালের বউকেই চাই। কাজের চাপে সকালের বউ ভুলেই গেছিল যে সেদিন পিসিমার একাদশী ছিল। এক ঘর লোকের সামনে হঠাৎ করেই পিসিমা এসে বলেন, কি বউ, শুধু আনন্দ করলেই হবে? আজ যে আমার একাদশী, সে কথা কি একেবারেই ভুলে গেছো? গতকাল পই পই করে বলে দিয়েছিলাম সকাল হলেই সাবুদানা ভিজিয়ে দিতে।
কলা দই এনে রাখতে, কিছুই তো করনি। তোমরা তো চব্যচস্য খাবে, আমি খাবো কি? পিসিমা, বড্ড ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি ঘিয়ে ভেজে ময়দার লুচি আর ফুলকপির তরকারি বানিয়ে দিচ্ছি। আপনি আমাকে আধ ঘন্টা সময় দিন। না, লাগবে না, আমি একটু ছাতু গুলে জল খেয়ে নেব। যদি দয়া হয় তাহলে দোকান থেকে দুটো সন্দেশ আনিয়ে দিও, রাতে দুধ আর সন্দেশ খেয়ে নেব। আপনি এমন করে বলছেন কেন পিসিমা? কি বলবো তাহলে? আমার দুঃসম্পর্কের ভাইপো হলে কি হবে? ওর হচ্ছে দয়ার প্রাণ, এখনো আমাকে মানি অর্ডার করে টাকা পাঠায়। দয়ার শরীর বলি না তোমার মতো একটা অনাথাশ্রম থেকে নিয়ে এসে বিয়ে করেছে। এক ঘর লোকের সামনে এই অপমান সহ্য করতে পারে না, দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। তখন না পেরে প্রাপ্তির মা বলে ওঠে, পিসিমা, আপনি অমন করে বলছেন কেন ওকে? ওর যথেষ্ট দায়িত্ব জ্ঞান আছে। আজ প্রাপ্তির অন্নপ্রাশন, তাই হয়তো ভুলে গেছে। তুমি তো ওর হয়ে কথা বলবে মা, তোমার মেয়েকে নাওয়ানো খাওয়ানো সবই তো ওই করছে কিনা তাই। পিসিমা, কি বলছো কি তুমি? কখন যে সকালের বউ পিছনে এসে দাঁড়িয়েছে টের পাইনি কেউ। তুমি জানো এই প্রাপ্তিকে একদিন দুদিন বয়স থেকেই তোমার বৌমা কোলে তুলে নিয়েছিল। তারপর 2 মাস নিজের হাতে ওকে সবকিছু করত। তুমি এখন ঘরে যাও, আমি দোকান থেকে সন্দেশ দই আর খই এনে দিচ্ছি। ছাতু খাওয়ার দরকার নেই। পিসিমা গজগজ করতে করতে চলে গেলেন, কিন্তু সকালের বউয়ের সবটা আনন্দ মাটি করে দিয়েই গেলেন। রাতে স্বামীর বুকে মাথা গুজিয়ে সকালের বউ কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমারই দোষ, আমি কেন মনে রাখতে পারলাম না। পিসিমাকে কেন যে তুমি থেকে যেতে বললে? এখন তো আর নিজে থেকে আমরা ওনার যাওয়ার কথাও বলতে পারি না। না না, খবরদার কিছু বলবে না। কষ্ট হলে তোমার বুকে মাথা গুছে শান্তির প্রলেপ নেব, এটাই আমার সবচাইতে বড় পাওনা। প্রাপ্তির 1 বছর বয়সে প্রাপ্তির বাবার মুর্শিদাবাদ বদলি হলো। প্রাপ্তির মায়ের গলা জড়িয়ে সকালের বউ অঝরে কাঁদতে লাগলো, প্রাপ্তিকে ছাড়া আমি কি করে থাকবো বৌদি? প্রাপ্তির মাও কাঁদতে কাঁদতে বলল, বোন, তোমার দাদার যে 3 বছর হয়ে গেল ব্যান্ডেলে, এবারে তো তোমার দাদার বদলি হবেই। ব্যান্ডেল থেকে মুর্শিদাবাদ ট্রেনে 4.5 ঘন্টা মতো লাগবে। দাদাকে বলবে তোমাকে মাঝে সাঝে ছুটি নিয়ে মুর্শিদাবাদ ঘুরে আসতে, প্রাপ্তিকেও দেখতে পাবে। আর তাছাড়া অনেক কিছু দেখার জিনিস আছে মুর্শিদাবাদে। দিন 15 হলো প্রাপ্তিরা চলে গেছে। সকালের বউয়ের খুব মন খারাপ, মাঝে মাঝেই রাতের বেলায় ঘুম ভেঙে যায়। প্রাপ্তির টলটলে মুখখানা চোখের ওপরে ভাসে। একদিন রাতে শুয়ে সকালের বউ স্বামীকে বলল, এবারে আমাকে একটা প্রাপ্তি এনে দাও। আমরা তো কোনো সাবধানতা অবলম্বন করি না, দেখবে যে কোনো দিন একটা ছোট্ট প্রাপ্তি তোমার জঠরে খেলা করবে। সকালের বউ আবেগে স্বামীকে জড়িয়ে ধরে। প্রাপ্তিরা চলে যাওয়ার 1 বছর হয়ে গেছে। এবারে সকালের বউয়ের স্বামীর বদলি হলো ছত্তিশগড়ের টিলটায়। ব্যান্ডেল থেকে প্রায় 18 ঘন্টার জার্নি। তোমাকে এত দূরে পাঠালো কেন? প্রাপ্তির বাবার তো মোটামুটি কাছেই হয়েছিল। আমাদের পোস্টগুলো তো আলাদা, তাই না? টিলটায় খুব কম ট্রেনই থামে, কাজটাও আশা করি একটু কম থাকবে। এবারে পিসিমাকে বলতে হবে তার নিজের ভাইপোর বাড়িতে ফিরে যাওয়ার জন্য। সে আমি বলতে পারবো না। তোমাকে কে বলতে বলেছে? আমিই বলবো। পিসিমাকে একথা জানানোর পর বেশ মনক্ষুণ্ণ হয়ে বলেন, তা আমাকেও তো নিয়ে যেতে পারিস, আমার তো আর কোনো পিছুটান নেই। তা কি করে হয় পিসিমা? তোমার নিজের ভাইপো থাকতে তুমি আমার কাছে পড়ে থাকবে কেন? তারাই বা কি ভাববে? নিজের ভাইপো, যাকগে, আমার যেতে যখন হবে তখন যাব। তবে আমি ভেবেছিলাম এতদিন এখানে রইলাম, বউয়ের কোনো খবর নিয়ে যাব। যাক বাপু, গরিবের কথা বাসি হলে কাছে লাগে। বউকে একবার ডাক্তার দেখিয়ে নিস। সন্ধ্যের তীর ছুঁড়ে দিয়ে পিসিমা চলে গেলেন। সকালের বউ এবং তার স্বামী শুক্রবার রাত 9:45 ব্যান্ডেল থেকে ট্রেনে উঠে পরের দিন অর্থাৎ শনিবার দুপুর 1টা নাগাদ টিলডা এসে পৌঁছয়। প্ল্যাটফর্মটা বেশ লম্বা, মাঝে মাঝে বাঁধানো সবুজ গাছ। রিটায়ারি রুমে বউকে বসিয়ে সকালের বউয়ের স্বামী আগে স্টেশন মাস্টারের রুমে গিয়ে সই করে। স্টেশন মাস্টার ঝাড়খণ্ডেরই লোক, রিটায়ারমেন্টের আর 2 বছর বাকি, তাই হোম স্টেশনেই পোস্টিং হয়েছে।
বেশ অমায়িক ভদ্রলোক। কোয়ার্টার অ্যালটমেন্ট হয়ে গেছে। স্টেশনের পিছন দিকেই কোয়ার্টার। 3 টাইপের কোয়ার্টার। এ টাইপ স্টেশন মাস্টার, বি টাইপ অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, সি টাইপ সাধারণ কর্মীদের জন্য। স্টেশন মাস্টার একজনকে নির্দেশ দিলেন ওদের বি টাইপ কোয়ার্টারে নিয়ে যাওয়ার জন্য। খুব সুন্দর কোয়ার্টার, অনেকটা কটেজ টাইপের। সামনে ছোট লন আর তার চারপাশ ঘিরে মৌসুমি ফুলের পাহাড়। 2 কামরার কোয়ার্টার, আগে থেকেই ফার্নিশড। নিজেদের পোশাক, রান্নার জিনিসপত্র ছাড়া সঙ্গে আর কিছু না আনলেই চলে। মশলাপাতি, তেল সবই ওরা নিয়ে এসেছিল। শুধু কাঁচা সবজি আর মাছটা টিলডা এসে কিনবে ভেবেছিল, কিন্তু টিলডায় শনিবার সব বাজারপত্র বন্ধ থাকে। কি করবে ভাবতে ভাবতেই স্টেশন মাস্টার এসে উপস্থিত। আজ শনিবার, এখানে বাজার দোকান সব বন্ধ থাকে। আপনারা আজ দুপুর আর রাতে আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন। এই পাশেই তো কোয়ার্টার, ফ্রেশ হয়ে চলে আসুন। গিন্নিকে আমার বলাই আছে। সকালের বউ মনে মনে ভাবল, ভালোই হলো, আজ তাহলে গোছগাছগুলো করে নিতে পারবে। দুপুরে স্নান সেরে দুজনে গেল স্টেশন মাস্টারের কোয়ার্টারে। একই টাইপের কোয়ার্টার, শুধু ঘর একটা বেশি। কর্তা গিন্নি দুজনেই বেশ আমোদে মানুষ। কিছুক্ষণের মধ্যে দুজনকে আপন করে নেন। ওনাদের একটাই মেয়ে, বিয়ে হয়ে গেছে, হায়দ্রাবাদে থাকে। একটা ফুটফুটে নাতনিও আছে। তোমার নাম কি মা? আমি অনাথ আশ্রমে মানুষ হয়েছি মাসিমা। ওখানকার বড় মা আমার নাম দিয়েছিলেন মৃত্তিকা। এখন আর কেউ আমায় ওই নামে ডাকে না, আমি ডাকবো। মাসিমা, আপনারা বাঙালি হয়েও এখানকার বাসিন্দা কেন? টিলডাতে চাকরির প্রথমেই তোমার মেসোমশাইয়ের বাবার পোস্টিং হয়েছিল। উনিও রেলে ছিলেন, তখনও উনি বিয়ে করেননি। এরপর বিয়ে করে টিলডাতে প্রায় 5 বছর ছিলেন। তখনই তোমার মেসোমশাইয়ের জন্ম এখানে। উনি বাড়িও করে ফেললেন এখানে। এত ভালো লেগেছিল জায়গাটা। অবসরের পর উনি এখানে বাড়িতেই থাকতেন। তোমার মেসোমশাইয়ের বদলির চাকরির জন্য আমাকে ওনার সঙ্গেই ঘুরতে হতো। তবে আমার মেয়ের জন্ম এখানেই। বাবা মা দুজনেই গত হয়েছেন। বাড়িটা আপাতত তালাবন্ধ আছে। অবসর পর্যন্ত তো রেলের কোয়ার্টারই থাকতে হবে, তারপর বাড়িতে চলে যাব। এই কাছেই। তোমাদের একদিন নিয়ে যাব, সপ্তাহে লোক দিয়ে পরিষ্কার করাই। তো মা, তোমার কতদিন বিয়ে হয়েছে? তোমার বয়স একদমই কম। আমার মেয়েরই সমবয়সী হবে, 1 বছর 8 মাস। যদিও তেমন বয়স হয়নি আর বিয়েও বেশি দিন হয়নি, তবুও মা হিসেবে বলছি, বেশি দেরি করো না বাচ্চা নিতে। সকালের বউ আর চোখে স্বামীর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ মাসিমা, আপনি ঠিকই বলেছেন। সেদিন রাতেও ওনাদের ওখানে ওরা খাওয়া দাওয়া করলো। রাতের বেলায় শুয়ে সকালের বউ স্বামীকে জড়িয়ে ধরে বলল, দেখো, আমরা তো কোনো প্রোটেকশন নিই না, তবুও কেন আমাদের হচ্ছে না। চলো না দুজনে একসাথে ডাক্তার দেখাই। বউয়ের হাত সরিয়ে দিয়ে অবিনাশ, সকালের বউয়ের স্বামীর নাম আমারও নাম লিখতে ইচ্ছে করছিল না, বলল, দেখো পিসিমা যেটা বলেছেন সেটাই সত্যি কিনা। সকালের বউয়ের হাত দুটো আস্তে আস্তে আলগা হয়ে এলো। সারা রাত 2 চোখের পাতায় এক করতে পারল না। রাতের আধার কাটলে দরজা খুলে বাইরের বারান্দায় এসে দাঁড়ালো। সবুজ ঘাসের লনের ওপরে বিন্দু বিন্দু শিশির কণা যেন সকালের বউয়ের চোখের জলের একটা ফোঁটা। সকালের বউ পায়ে পায়ে নেমে লনের ওপরে গিয়ে দাঁড়ালো। শিশিরের স্পর্শে শরীর ঠান্ডা হতে লাগলো। একটা করে মাস পেরোয় আর সকালের বউয়ের ঋতুস্রাবের সাথে সাথে হাতে পিঠে রক্তের জমা দাগ আর কালশিটে পড়তে থাকে। আগে তবুও একটাও পাশের কোয়ার্টারের মাসিমার কাছে যেত, কিন্তু এখন আর লজ্জায় যেতে পারে না। স্টেশন মাস্টার এবং ওনার বউ প্রতিদিন রাতে সকালের বউয়ের মুখ চাপা কান্না শুনতে পান। একদিন আর থাকতে না পেরে স্বামীকে বলেন, তুমি একটা কিছু ব্যবস্থা করো, না হলে মেয়েটা যে মরে যাবে। অফিসে স্টেশন মাস্টার সকালের বউয়ের স্বামীকে ডেকে বলেন, অবিনাশ, যদিও এটা তোমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি। তুমি যে রোজ রাতেই বৌমার গায়ে হাত তোলো, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। বৌমার চাপা কান্নার আওয়াজ কিন্তু আমাদের খুব কষ্ট দিচ্ছে। তুমি যদি এটা চালিয়ে যাও
তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি রিপোর্ট করতে বাধ্য হব। এতদিন বিয়ে হয়েছে, এখনো কোনো বাচ্চা হলো না, তা বলে তুমি বৌমার গায়ে হাত তুলবে? শিশু ঈশ্বরের দান, তার যখন সময় হবে সে ঠিক আসবেই। তুমি তো বৌমাকে অত্যাচার করে আরও ট্রমাটাইজড করে তুলছ। এতে শারীরিক ক্ষতি তো হচ্ছেই, তার সঙ্গে বৌমা তো আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাবে। তখন কি করবে তুমি একবার ভেবে দেখেছ? বেচারি আগে আমাদের বাড়িতে একটু আসতো, আমার গিন্নি বললেন এখন আর আসে না। আমাদের মেয়ে অনেক দূরে থাকে, ওর মধ্যে তোমাদের মাসিমা মেয়েকে খুঁজে পান। যাই হোক, আমি তোমাকে সাবধান করে দিলাম। ঠিক আছে স্যার। তারপর যতদিন স্টেশন মাস্টারের অবসর না হয়েছে ততদিন সকালের বউ স্বামীর অত্যাচার থেকে খানিকটা হলেও অব্যাহতি পেয়েছে, কিন্তু ওনার অবসরের পর থেকেই আবার একই অত্যাচার শুরু হয়। এইভাবে দেখতে দেখতেই 10টা বছর অতিক্রান্ত হয়। তার মধ্যে 3টে স্টেশনও পোস্টিং হয়েছে ঝাড়খণ্ডের টাটানগর, বোকারো স্টিল সিটি, কোদেরমা পোস্টিংয়ের সময় পরীক্ষা দিয়ে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার থেকে স্টেশন মাস্টারের প্রমোশন পায় সকালের বউয়ের স্বামীর। পোস্টিং পায় রায়পুরে, কিন্তু রায়পুরে যাওয়ার আগে পূর্ব রেলওয়ের হেড অফিসে 6 মাসের জন্য ট্রেনিংয়ে যেতে হয়। ফেয়ারলি প্লেসেই হেড অফিস। এখন কোনো কোয়ার্টার পাবে না, তাই দমদম নাগের বাজারে একটা বাড়ি ভাড়া করে সকালের বউয়ের স্বামী। দোতলায় 2খানা কামরার ঘর। সকালের বউয়ের শরীরটা বেশ ভেঙে গেছে এতদিনের অত্যাচারে। তবুও কেন জানি না সকালবেলা স্নান সেরে ছাদে উঠে সূর্য প্রণাম করে মনটা একটু ভালো লাগে। মাঝে মাঝে চোখে পড়ে যায় পাশের বাড়ির ছাদে তারই বয়সী একটি ছেলে ব্যায়াম করে, শালিক পাখির ঝগড়া দেখে। অধীর ব্যগ্রতার সঙ্গে রায়পুরের বৌদি জিজ্ঞেস করেন, সকালের বউ, একটা কথা জিজ্ঞেস করব? বলো না বৌদি, তোমার কি ছেলেটিকে ভালো লাগতে শুরু করে? বৌদি আজ থাক, আবার কাল বলবো, তোমাকে আমি সব কথাই বলবো। বলো না সকালের বউ, তোমার কি ওই ছেলেটিকে ভালো লাগতে শুরু করলো? বৌদি, প্রথম আমি খুব একটা তাকাতাম না, শুধু মনে হতো কেউ একজন ব্যায়াম করছে। ব্যায়াম করার সময় এক একজন আওয়াজ করে। একদিন ছাদ থেকে কাপড় মেলে নামতে যাব, দেখি সে আমাদের ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছোলা চিবোচ্ছে। আমার হঠাৎ খুব রাগ হয়ে গেল। বললাম, এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে লজ্জা করে না? সে বলল, আমি শালিক পাখির ঝগড়া আর ভালোবাসা দেখছিলাম, আপনাকে নয়। তা ভদ্রভাবে পোশাক পরে উঠলেই তো হয়। বৌদি, আমি তখন ব্লাউজ প্রায় পরতেই পারতাম না। সারা পিঠে, হাতে সিগারেটের ছ্যাঁকা আর বেল্টের মারের কালশিটে। আমি তখন সব কিছু ভুলে আমার কাপড় সরিয়ে পিঠটা দেখিয়ে বললাম, 10 বছর বিয়ে হয়েছে, এখনো কোনো সন্তান হয়নি, তাই স্বামীর ভালোবাসার উপহার বহন করে চলেছি। সে দেখে অবাক হয়ে গেল। আবেগের বর্ষে বলে, আমি আর দাঁড়াতে পারিনি, কোনো মতে নিচে নেমে গেলাম। তারপর প্রতিদিন ছাদে উঠলেই টুকটাক গল্প করতে করতে কখন যে দুজন দুজনকে ভালোবেসে ফেললাম। কিন্তু মুখে কেউ কিছু বলিনি, শুধু আমাদের দুজনের চোখ রাগ অনুরাগের খেলা চলতো। বৌদি, সত্যি বলছি, আমি বিয়ের পর আমার স্বামীকেও মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। বয়সে অনেক বড় হওয়া সত্ত্বেও আমার মনের সবটা ওনাকে সমর্পণ করেছিলাম। উনিও আমাকে ভালোই বাসতেন। কিন্তু ওই যে পিসিমা, ওনার মনে একটা কাঁটা বিঁধিয়ে গেছিলেন যে আমি নাকি বাজা। সেই থেকে ওনার ব্যবহার একটু একটু করে পাল্টাতে শুরু করলো। প্রতিটা মাসে আশায় থাকতাম এবারে আমার মাসিক হবে না, কিন্তু রক্ত যেন প্রতিজ্ঞা করেছিল কিছুতেই আমার জঠরে জমাট বাঁধবে না। এত রক্ত কেন দিয়েছিলেন ঠাকুর আমাকে? আর প্রত্যেক মাসে মাসিকের পর রাতে পিশাচের মতো সোহাগ আর মার। 2-3 বার নিজেকেও শেষ করতেও গিয়েছিলাম, কিন্তু শেষ অবধি পারিনি। যদি আধমরা হয়ে বেঁচে থাকি তাহলে তো আর আমাকে ঘরেও হয়তো ঠাঁই দেবে না, রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে আর শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। রায়পুরের বৌদির চোখ দুটো জলে ভরে ওঠে। এই অল্প বয়সী মেয়েটা এত অত্যাচারের শিকার হয়েছে। তুমি থানায় গিয়ে বধূ অত্যাচারের ডায়েরি করতে পারতে। সে তো পারতাম, কিন্তু তখন তো তাকে হাজতে পুড়ে দেবে, সাসপেন্ড করে দেবে। মাইনেপত্র বন্ধ হয়ে গেলে আমি তখন কি করব? কেন,
অফিসে আর্জি করলে তো মাইনের অর্ধাংশ তোমার হাতে তুলে দিত। বৌদি, আমার কি আর সেই বুদ্ধি ছিল? যাই হোক, তারপর কি হলো বলো। একদিন আমি আর থাকতে না পেরে রাজাকে বললাম, রাজা, আমায় একটা তোমার মতো ছোট্ট একটা রাজা উপহার দেবে, তাহলে আমি হয়তো এই অত্যাচারের হাত থেকে রক্ষা পাবো। তার আগের দিনই আমার শরীর খারাপ হয়ে গেছিল। রাতে বিভীষিকাময় আদর করতে গেলে আমি যখন বলি, আজ আর আমায় কিছু করো না, ব্যাস সঙ্গে সঙ্গে আগুনের মতো জ্বলে ওঠে। হাতে ধরা জ্বলন্ত সিগারেটটা আমার বুকের ওপরে চেপে ধরে। আমি চিৎকার করে উঠলে মুখ চেপে ধরে বলে, চুপ মা, চিৎকার করে এলে একেবারে শেষ করে দেব। বিয়ের সময় মানুষটার তখনকার মানুষটায় আকাশ পাতাল পার্থক্য। রাজা তোমার কথা শুনে কি বলল? প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, তুমি আমার সকালে শিশির ভেজা ভালোবাসা, তোমাকে আমি ছোট্ট রাজা উপহার দেব। এর পরের মাসে শরীর খারাপের পরে আমার স্বামীকে 10 দিনের জন্য ফাইনাল ট্রেনিংয়ের জন্য লালগোলা পাঠালো। আমি রাজাকে সে কথা জানালে রাজা বলল, বেশ, আমি যাব, তবে ছাদ দিয়ে যাব, না হলে কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। 10 দিন আমরা দুজনে ভালোবাসার সাগরে ভাসলাম। রাজা ওষুধের দোকান থেকে মলম কিনে আমার পিঠে বুকে লাগিয়ে দিত। ভালোবাসায় মেশানো মলম আমার পিঠের ক্ষতগুলো যেন বুঝতে শুরু করলো। একসময় মনে হতো রাজাকে বলি, আমাকে নিয়ে পালিয়ে চলো, কিন্তু পরক্ষণে নিজেকে সংযত করতাম। রাজা বাবা মায়ের একমাত্র সন্তান, ওদের নিজস্ব গার্মেন্টসের ব্যবসা আছে, সবই ও দেখাশোনা করে। আচ্ছা সকালের বউ, তুমি ভাবলে কি করেছে রাজার সঙ্গে তোমার মিলন হলেই তোমার গর্ভে সন্তান আসবে? তার আগেই তো একদিন লুকিয়ে আমাকে গাইনি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। মহিলা ডাক্তার ছিলেন, আমাকে কতগুলো টেস্ট করতে দিয়েছিলেন। আমি গোপনে সেই টেস্টগুলো করে নিয়ে এসে রাজার হাতে দিয়েছিলাম। রাজা ডাক্তারকে রিপোর্ট দেখালে উনি বলেছিলেন আমার মা হতে কোনো সমস্যা নেই। উনি ভেবেছিলেন রাজা আমার স্বামী, তাই রাজাকেও টেস্ট করতে বলেছিলেন। যাই হোক, প্রথম মাসে যখন আমি পিরিয়ডের টেস্ট মিস করি, তখনই আমি বুঝেছিলাম আমি মা হতে চলেছি। আমি তো অত শত জানি না যে আজকাল ইউরিন টেস্টের জন্য কিট পাওয়া যায়, তাই 2 মাস অপেক্ষা করে স্বামীকেই বলেছিলাম ইউরিন টেস্টের জন্য। স্বামী ইউরিন টেস্ট করে নিয়ে এসে বললেন, দেখলে তো আমার কোনো সমস্যা নেই। তোমার কোনো সমস্যা নেই মানে? আমার সমস্যা থাকলে কি আমি কনসিভ করতে পারতাম? কি জানি লুকিয়ে চুরিয়ে কোনো চিকিৎসা করিয়েছ কিনা, আমি তো আর কোনো চিকিৎসা করাইনি। শুনে আমি হতভম্ব, মানুষ এইরকম ভাবতে পারে? আমি শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাকিয়েছিলাম। অমন করে তাকালে কি হবে? এতদিন হয়নি আর হঠাৎ করে কনসিভ করে গেলে? আমি আর কোনো কথা বাড়ালাম না। কি জানি রাগের বসে আবার হয়তো দুঘা দেবে, তাতে তো আমার পেটের সন্তানেরই ক্ষতি। সত্যি তোমার বড় একটা পিশাচ, তোমার সহ্য শক্তি অসীম। রাজাকে জানিয়েছো তোমার যমজ সন্তান হয়েছে? না বৌদি, অনেকবার ইচ্ছে হয়েছে, কিন্তু নিজেকে বুঝিয়েছি রাজাকে এখন জানালে ওর অসম্ভব ইচ্ছে করবে সন্তানদের দেখার জন্য। না পারবে আসতে, শুধু মনেই কষ্ট পাবে। আমি বুঝতে পারছি রাজা হয়তো আমায় স্বার্থপর ভাবছে, কিন্তু রাজাকে জানানোর কোনো উপায় নেই। আসার সময় রাজা ওর মোবাইল নম্বর আর বাড়ির ঠিকানা একটা কাগজেও লিখে দিয়েছিল, কি হলো জানানোর জন্য। যদি আবেগের বশে রাজা রায়পুরে চলে আসে, কারণ ওনার নাম বললে কোয়ার্টার খুঁজে পাওয়া তো কঠিন হবে না। আর তাছাড়া আমার বর তো এর মধ্যেই বলতে শুরু করেছে যে একজনও ওনার মতো দেখতে হয়নি কেন। ছেলে তো কেটে আমার মুখ পেয়েছে, কিন্তু মেয়ের মুখ কার মতো? একবার বলেছিলেন মেয়ের মুখটা কার একজনের সঙ্গে মিল পাচ্ছেন, কিন্তু তার মুখটা চোখের সামনে এসেও ভেসে যাচ্ছে। আসলে মেয়ে তো রাজার মুখ কেটে পেয়েছে। জানি না বৌদি আবার কি ঝড় উঠবে আমার জীবনে, তবে বৌদি মার খেতে খেতে না আমার পিঠের চামড়াও শক্ত হয়ে গেছে। ঝামেলা যদি কোনোদিনও আসে, আমি শক্তভাবে তার মোকাবিলা করবই। অনেক সহ্য করেছি। রায়পুরের বৌদি সকালের বউয়ের পিঠে স্নেহের হাত রেখে বলেন, আমি তোমার পাশে আছি। সকালের বউয়ের বাচ্চাদের দেখতে দেখতে 3 মাস হয়ে গেল। দুজনে একসঙ্গে কাঁদে, একসঙ্গে হাসে,
আর সকালের বউ রাজার কথা ভাবে। এমন উপহার তুমি আমায় দিলে, অথচ তুমি কিছুই জানতে পারছো না। আমাকে হয়তো স্বার্থপর ভাবছো, তবে তুমি এটা জেনে রাখো, তোমার ছেলে মেয়ের সাথে আমি একদিন ঠিক তোমায় মিলিয়ে দেব। সকালের বউ একদিন স্বামীকে জিজ্ঞেস করে, ওরা তো 5 মাসে পড়ল, অন্নপ্রাশনের কথা কিছু ভেবেছ? ছেলেদের তো 6 মাস অথবা 8 মাসে হয়, আর মেয়ের কথা তো বলল না কিছু। আলাদা করে আবার বলার কি আছে? মেয়ের 5 মাসে, ছেলের 6 মাসে, এইসব আবার হয় নাকি? দুজনের একসাথেই 6 মাসে দেব, ওরা তো জমজ নাকি? আমি সেভাবে কিছু বলতে চাইনি। মেয়ের মুখের দিকেও তো কখনো তাকিয়ে দেখো না। দুজনে একসাথে কাঁদলে ছেলেকে কোলে তুলে নাও, কিন্তু মেয়েটা পড়ে পড়ে কাঁদতেই থাকে। সকালের বউয়ের স্বামী কোনো কথার উত্তর না দিয়ে বেরিয়ে যায়। 6 মাসে দুজনের অন্নপ্রাশনের দিন স্থির হয়। অফিস কলিগস আর কয়েকজন পাড়ার প্রতিবেশী নিয়ে ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়। নিমন্ত্রিতরা যারাই আসেন তারাই বলেন, ছেলে মায়ের মুখ কেটে পেয়েছে, কিন্তু মেয়ে কার মুখ পেল? বাবার সঙ্গে তো কোনো মিলই নেই। সকালের বউয়ের বুকের মধ্যে ধড়াস ধড়াস করে, আর অবিনাশের মনের মধ্যে সন্দেহের কাঁটা আরও গভীর হয়ে বেঁধে। প্রতিদিন এক অস্বস্তিতে থাকতে থাকতে স্থির করে নিজে একবার ডাক্তার দেখাবে। তার আদৌ কোনো সমস্যা ছিল কি ছিল না তা জানা ভীষণ দরকার। না হলে প্রতিদিন এই এক সন্দেহ তাকে অসুস্থতার দিকে টেনে নিয়ে যাচ্ছে। একদিন স্টেশন থেকে সোজা চলে যায় একজন পুরুষ গাইনি ডক্টরের কাছে। তিনি অবিনাশকে কিছু টেস্ট করতে বলেন। অবিনাশ গোপনে টেস্টগুলো করে নিয়ে ডক্টরকে দেখাতে চায়। রিপোর্ট দেখে ডাক্তারবাবু চমকে যান। আপনারা কি সন্তানাদি আছে? হ্যাঁ, আমার যমজ সন্তান, এক ছেলে আর এক মেয়ে। কি করে সম্ভব হলো আমি জানি না। এত পুয়ার স্পার্ম কোয়ালিটিতে তো আপনার স্ত্রীর পক্ষে তো গর্ভধারণ করা কোনো মতেই সম্ভব নয়। আপনি কি মাঝখানে কোনো ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি কোনোদিনও কোনো ট্রিটমেন্ট করাইনি। আমার 2 সন্তানের মধ্যে কেউই আমার মুখের সামান্য আদলটুকুও পায়নি বলেই সন্দেহবশত আমি পরীক্ষা করালাম। এমনিতেই আমাদের বিয়ে 10 বছর পর বাচ্চা হলো। দেখুন, আমি আর কি বলবো, তবে যদি কোনো মিরাক্কেল ঘটে থাকে সেটা আলাদা ব্যাপার। ডাক্তারের চেম্বার থেকে ভারাক্রান্ত মন নিয়ে অবিনাশ বেরোয়। স্টেশনে যেতে ইচ্ছে করে না, কিন্তু উপায় নেই, একটু পরেই একটা ট্রেন পাস করবে। লাস্ট ট্রেন পাস করার পর প্রায় রাত্রি 10টা নাগাদ অবিনাশ বাড়ি ফেরে। সকালের বউ বসে টিভি দেখছিল। অবিনাশকে দেখেই তাড়াতাড়ি উঠে জল আনতে চায়। দাঁড়াও! অবিনাশের ডাকে সকালের বউ থমকে দাঁড়ায়। এই সন্তানেরা কার? সকালের বউ খানিকটা চমকে ওঠে, একটু ধাতস্থ হয়ে বলে, কেন, আমাদের দুজনের? হঠাৎই জিজ্ঞাসা। না, এমনি। সেদিন রাতে সকালের বউয়ের চোখে ঘুম এলো না। জানলার ফাঁক দিয়ে রূপলি ধারা বিছানায় লুটোপুটি খাচ্ছে। সকালের বউ এক দৃষ্টিতেই মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন রাজাই পাশে শুয়ে আছে। নানান ভাবনা প্রহরের সঙ্গে পেঁচিয়ে এক অজানা ভয়ের দানা মনের মধ্যে এক সংশয়ের জন্ম দিচ্ছে। এই মেয়ে এই বয়সে এতটা মুখের মিল পেয়েছে রাজার। এরপর যত বড় হবে ততই তো আরও রাজার মতো হয়ে যাবে। যেমন চোখ তেমন চোখা নাক, গালের ওপরে তিলটা পর্যন্ত রাজার কাছ থেকে কেড়ে নিয়ে এসেছে। অবিনাশের মনের মধ্যে যে সন্দেহের বীজ বপন হয়েছে, সকালের বউ আবারও আগাম অত্যাচারের সম্ভাবনা চোখের সামনে দেখতে পাচ্ছে। দেখতে দেখতে ছেলে মেয়ে 1 বছর পূর্ণ করলো। সকালের বউয়ের খুব ইচ্ছে 1 বছরের জন্মদিন করার। ওদের তো 1 বছর পূর্ণ হলো। খুব ইচ্ছে করছে পাড়ার কজন আর তোমার অফিসের কজনকে নিয়ে একটা ছোটোখাটো অনুষ্ঠান করি। কেন, তোমার কি খুব শুনতে ইচ্ছে করছে যে ছেলে আর মেয়ে কেউই বাবার কিছু পায়নি? এ তুমি কি বলছো? অবিনাশ চিৎকার করে ওঠে। হ্যাঁ, ঠিক তাই। বলো, কে এই সন্তানদের বাবা? কি বলছো কি তুমি? ওরা তো তোমারই সন্তান। না, ওরা আমার সন্তান নয়। আমি ডাক্তারের কাছে পরীক্ষা করেছি। আমার স্পার্ম কাউন্ট এত কম এবং দুর্বল যে সেটাতে আমার পক্ষে কখনোই বাবা হওয়া সম্ভব নয়। এবারে সত্যি করে বলো, ওরা কার সন্তান? মুখে অনেক সাহস নিয়ে মুখের অবয়ব শান্ত রেখে সকালের বউ উত্তর দিল। অবিনাশের দিকে তাকিয়ে সকালের বউ স্থির দৃষ্টিতে বলে,
ওরা আমার সন্তান। তোমার সন্তান মানে? আমার সন্তান নয়। তুমি যখন আমায় সম্ভব করো তখন তাতে ভালোবাসার ছিটে ফোঁটাও থাকে না, থাকে শুধু যৌন লালসা। আর আমি তখন মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ডাকি, ঠাকুর এইবার আমার গর্ভে যেন প্রাণ সঞ্চার হয়। কিন্তু যেই পরের মাসে আমার ঋতুচক্র শুরু হয়, তখন তোমারও আমার ওপরে শুরু হয় অকথ্য অত্যাচার। যেদিন আমার গর্ভে সন্তানের বীজ বপন হয়েছিল সেদিন ঈশ্বর হয়তো কোনো চমৎকার কিছু করেছিলেন। অহেতুক চিন্তা করছো কেন? তোমার ঘরে দুটো ফুটফুটের সন্তান ঘর আলো করে রেখেছে, এটাই তো জীবনের সবচাইতে বড় পাওনা। অন্তত লোকে তো জানবে যে তোমার কোনো অক্ষমতা নেই, আর আমিও সন্তান ধারণে সক্ষম। অনেকেরই তো বিয়ের 10-12 বছর পর সন্তান হয়। তোমার মুখে বলতে বাধা কোথায় যে ওরা আমাদের দুজনের সন্তান? সে আমি বলতে পারবো না। যে অকথ্য অত্যাচার তুমি আমায় করেছো, সেখানে আমাদের দুজনের কথাটা আমার মুখ থেকে কোনো দিনও বেরোবে না। তাতে যদি তুমি আমার উপরে আবার অত্যাচার শুরু করো, তাহলেও না। আমি শুধু জানি ওরা আমার প্রার্থনার ফল। অবিনাশের মনটা সবসময় খিচিয়ে থাকে, ভালো করে কাজেও মন দিতে পারে না। ছেলেকে আদর করে কিন্তু মেয়ের মুখের দিকে তাকায় না। 2 বছর বয়স হয়ে গেল ওদের বাচ্চাদের। মেয়েটাও হয়েছে তেমনি। বাবা যতক্ষণ বাড়িতে থাকে বাবার পায়ে পায়ে ঘুরতে থাকে, আধো আধো স্বরে বাবাকে কোলে নিতে বলে, কিন্তু অবিনাশ ফিরেও তাকায় না। আচ্ছা বলো তো, মেয়েটা কি দোষ করলো যে তুমি ওকে দূর দূর ছাই ছাই করো? রানী আমার কত শান্ত, শুধু তো একটু তোমার কোলে উঠতে চায়। রাজাকে তো এত আদর করো, আর সিকিভাগ কি রানীর জন্য বরাদ্দ করা যায় না? না, যায় না। রানীর মুখের দিকে তাকালেই আমার চোখের সামনে দিয়ে একটা আবছা অবয়ব ভেসে যায়। কিছুতেই তাকে স্পষ্ট রূপ দিতে পারি না। সকালের বউয়ের বুকের ভিতরে ধড়াস করে ওঠে। যতদিন যাচ্ছে ততই রানীকে দেখে মনে হচ্ছে একই ছাঁচ থেকেই রাজা আর রানীর মুখ বেরিয়েছে। ছেলের নাম যখন রাজা বেরিয়েছিল তখন অবিনাশ প্রশ্ন করেছিলেন, এই নাম রাখছো কেন? সকালের বউ তখন বলেছিল, ওরা তো আমার রাজা আর রানী। সেদিন পাশের বৌদি এসেছিলেন দুপুরবেলায়। ওই সময়টাতে রাজা রানী দুজনেই ঘুমোয়, গল্প করতে সুবিধা হয়। বৌদি বললেন, সকালের বউ, তোমার দাদার তো অবসরের আর 7 দিন আছে। এবার তো কোয়ার্টার ছেড়ে আমাদের বাড়িতে শিফট করতে হবে। খুব মন খারাপ লাগছে। যদিও বাড়ি বেশি দূর নয়, তবুও রোজ রোজ তো দেখা হবে না। বাচ্চা দুটোর জন্য খুব মন খারাপ করবে। সে কি বৌদি, সত্যি তো আমরা যখন এখানে এসেছিলাম তখন তো দাদার আর 2 বছর ছিল কাজের। দেখতে দেখতে দিন কেমন কেটে যায়। বৌদি, তোমরা এতদিন আমার পাশে ছিলে, আমার অনেক ভরসা ছিল। সারাক্ষণ খুব ভয় করে। মেয়েটা দিন দিন রাজার মুখ কেটে পাচ্ছে। সেদিন তো উনি বলেছিলেন যে মেয়ের মুখের দিকে তাকালেই ওনার নাকি কোনো একজনের মুখের ছায়া চোখের সামনে ভেসে আবার অস্পষ্ট হয়ে যায়। তাই? হ্যাঁ বৌদি। তারপর উনি নাকি ডাক্তার দেখিয়েছিলেন, কিছু টেস্ট করতে দিয়েছিলেন ডাক্তার। টেস্ট রিপোর্ট দেখে ডাক্তারবাবু অবাক হয়ে বলেছিলেন যে এ তো পুয়ার স্পার্ম কোয়ালিটিতে, উনি কিভাবে বাবা হবেন? সর্বনাশ! তা তুমি কি উত্তর দিলে? ওই যাই হোক, একটা ঘুরিয়ে পেঁচিয়ে বলেছি। মনে হয় তাতে কি আর সন্দেহ যাবে? সেটাই তো। তোমার বর আবার কী সব ডিএনএ টেস্ট করে না, তাই করবে না তো? কি বলছো বৌদি? ওই টেস্ট করলে তো ধরা পড়ে যাবই। আর তাছাড়া এইসব টেস্টে কি এখানে হয়? তা তো জানি না বাবু, তবে আমাদের এখানকার হাসপাতালে মনে হয় না এই ব্যবস্থা আছে। আরও কিছুক্ষণ কথা বলে বৌদি তার কোয়ার্টারে ফিরে যান। সন্ধেবেলায় অবিনাশ একবার ডাক্তারের কাছে যায়। আচ্ছা ডাক্তারবাবু, ডিএনএ টেস্ট করতে হলে এখানে কি করা যাবে? না, আমাদের এখানে সেই রকম উচ্চমানের ল্যাবরেটরি কোথায়? আপনি যদি সত্যি করতে চান তাহলে মনে হয় কলকাতায় গিয়ে করানোই ভালো। তবে আপনাকে বাচ্চাদের স্যাম্পেল নিয়ে যেতে হবে। স্যাম্পেল মানে কি স্যাম্পেল? যেমন আঙুলের নখ অথবা মাথার চুলের রুট, আরও আছে। ধন্যবাদ ডাক্তারবাবু। অবিনাশ ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসে। রাত্রিবেলায় অবিনাশ বাড়ি ফিরে বলে যে সে পরের সপ্তাহে দিন 7 জন্য কলকাতায় যাবে। সকালের বউ অবাক হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ কলকাতায় যাবে? দরকার আছে। কিসের দরকার বলা যাবে না? না, বলা যাবে না। আমাদের অফিসিয়াল ব্যাপার, তুমি কি বুঝবে?
আমি আমাদের স্টেশনে যে ফ্ল্যাগ দেখায় তাকে বলেছি তার বউ এসে রাত্রে তোমার কাছেই থাকবে, দরকার পড়লে দিনরাতও রেখে দিতে পারো। আমি না আসা অবধি আমি ওকে টাকা দিয়ে দেব। সারা রাত সকালের বউ ছটফট করতে থাকে, ভাবে কখন ভোর হবে আর পাশের বাড়ির বৌদিকে জানাবে। পরের দিন ভোর হতে না হতেই পাশের বাড়ির কোয়ার্টারে ঢুকতে গিয়ে দেখে বৌদি গাছের থেকে ফুল পাড়ছে। এত ভোরে সকালের বউকে দেখে অবাক হয়ে যান। কি ব্যাপার, এত সকালে? সব ঠিক আছে তো? বৌদি, উনি সামনের সপ্তাহে নাকি অফিসের কাছে কলকাতায় যাচ্ছেন। আমার খুব ভয় করছে বৌদি। ও মা, এতে ভয় পাওয়ার কি আছে? অফিসের কাছে তো অনেকেই সময় হেড অফিসে যেতে হতেই পারে। না বৌদি, আমার মন অন্য কথাই বলছে। আমার মনে হয় উনি পরীক্ষা করাতে যাচ্ছেন। বৌদি, তুমি দাদাকে একবার জিজ্ঞেস করো না গো, উনি কি সত্যি অফিসের কাছেই কলকাতায় যাচ্ছেন কি না। ঠিক আছে, তুমি ঘরে যাও, বাচ্চা দুটো একলা রয়েছে। আমি তোমার দাদাকে জিজ্ঞেস করে জানাচ্ছি। উনি বেরিয়ে যাওয়ার পর ঘরে ফিরে দেখে অবিনাশ এক দৃষ্টিতে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আছে। ভুরু দুটো কুচকানো, যেন অনেক কিছু রহস্যের সমাধান করতে চাইছে। কি হলো, তুমি এত সকালে উঠে পড়েছ? অবিনাশ চমকে উঠে শুধু বলে, এক কাপ চা দাও। সকালের বউ চা করতে গেলেই অবিনাশ চারিদিকে তাকিয়ে একটা নেল কাটার দিয়ে দুই বাচ্চার আঙুলের থেকে নখ কেটে তাড়াতাড়ি একটা কাগজে মুড়ে পকেটে ঢুকিয়ে নেয়। ঠিক সেই সময় সকালের বউ ঘরে ঢুকে জিজ্ঞেস করে, তুমি পকেটে কি ঢোকালে? কিচ্ছু না, কোনো মতে বলে অবিনাশ চায়ের কাপটা হাতে নিয়ে বেরিয়ে যায়। বাচ্চাদের খাওয়াতে গিয়ে সকালের বউ দেখে বিছানার উপরে নীল কাটারটাও পড়ে রয়েছে। আশ্চর্য, সে তো নীল কাটার আনেনি। কে আনলো তবে? অবিনাশ এনেছে। সে নীল কাটার দিয়ে কি করবে? মন দোলা চলে। স্টেশন মাস্টার এবং অবিনাশ স্টেশনে বেরিয়ে যাওয়ার পর বৌদি এসে বলেন যে অফিসের কোনো কাজে সে যাচ্ছে না, বরঞ্চ সে কলকাতায় যাচ্ছে বলে কিছু অফিসের কাজ তাকে দেওয়া হয়েছে। সকালের বউ তখন বিছানায় নীল কাটার পড়ে থাকার কথা আর অবিনাশের বাচ্চাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকার কথা বলে, বউ, আমার খুব ভয় করছে। আমি যেন একটা ঝড়ের নিশানা দেখতে পাচ্ছি। আজকাল স্টেশনে গিয়েও নাকি কাজের বাইরে কোনো কাজে কথা বলে না, সবসময় ঘুম মেরে থাকে। বৌদি, বুঝতে পারছি আমার কপাল আর আবার পুড়বে।